বিষয়টা হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদীজি এসে বলবেন आज से मैं बताता हूं कि सुभाष चंद्र बोस गुमनामी बाबाई थे, তখন দেশ বলবে না না এইবার তাহলে ঠিক আছে। সুভাষ বোস যদি মারা গিয়ে থাকে 1945-এ, তাহলে এতদিন পর্যন্ত কেন তার পরিবারের লোকজনের উপর সার্ভেলেন্স চলছিল? সুভাষ বোসের পরিবারের উপর আইবি ছিল কারণ ভগবানজি ইন্ডিয়াতে ছিল। আজকে তার বিজেপি স্টেট সেক্রেটারি বলে দিল নেতাজি দলকে গুন্ডাদের দল, তাহলে তো সেই একই পঙ্ক্তিতে চলে এলো। আজকে কংগ্রেস দিনের পর দিন নেহরুকে, গান্ধীকে এস্টাবলিশ করার জন্য সুভাষ বোসকে মেলাইন করেছে। আজকে কমিউনিস্টরা সারা জীবন লেনিন স্টালিনের জন্য লড়াই করার জন্য সুভাষ বোসকে মেলাইন করেছে। তাহলে তোমরা সবাই তো একই সারির লোক। তোমরা সুভাষচন্দ্রকে নিয়ে শুধু রাজনীতি করেছো, ভোট ব্যাংক হিসেবে ইউজ করার চেষ্টা করেছো। এত সমস্যা ইন্ডিয়ান গভর্নমেন্ট চুপ কেন? The reason is ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চায় না তৎকালীন সময়ে যে ধরনের কর্মকাণ্ড কংগ্রেস করিয়েছে এদেরকে দিয়ে এইসব বাইরে আসুক। এসব বাইরে আসলে ইন্ডিয়া অ্যাজ এ নেশন বদনাম হয়ে যাবে। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্রের অসাধারণ সম্পর্ক ছিল এবং বোস পরিবারের সঙ্গে শ্যামাপ্রসাদের খুব ভালো সম্পর্ক ছিল। এইটাই হচ্ছে শ্রমিকবাবুর মন্তব্যের ভুল জায়গা। এই যে একটা শ্রেণী আছে যারা নেতাজিকে নিয়ে কিছু বলবো না, রহস্য রেখে দেবো, এই জটিলতা না চারিদিক দিয়ে বসে আছে। শেষ দিন গুপ্তার ঘাটে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং গুপ্তার ঘাটে তার শেষকৃত্য পালন করা হয়, অন্তিম সংস্কার করা হয়। তোমার কি মনে হয় এটাও স্মোক স্ক্রিন ছিল? এই জায়গাটাতে তুমি প্রশ্নের যে লাস্টে যেটা ছাড়লে, আমি সেটাই মনে করি। কারণ অসঙ্গতি ভরে ভরে। আজকে আমার অতিথি কুণাল বোস। এই রকম যে অসংখ্য তুমি তথ্য পেয়েছো, তার মধ্যে আর এমন কাউকে কি আমরা মিস করে যাচ্ছি যার সম্পর্কে তোমার বলা হচ্ছে না এবং অনেক কথা তুমি জানতে পেরেছো তার কাছ থেকে? আমি একবার একটা ফোন পাই, একবার আজ থেকে 4-5 বছর আগে। উনি বলেন যে আমার নাম অরূপ রায়চৌধুরী, আমি আনন্দবাজার পত্রিকা মারফত তোমার নাম্বারটা পেয়েছি। এবং সেই সময় উনি বলেন যে আমার কাছে কিছু তথ্য রয়েছে নেতাজির। এবার দেখো, নেতাজির তথ্য আছে এরকম আমাকে প্রচুর লোক মেসেজ করেন, দাদা নাম্বারটা দিন, নেতাজি নিয়ে অনেক তথ্য দেবো, আপনার সাথে মিট করতে চাই, নেতাজি নিয়ে অনেক তথ্য দেবো। হয়তো আমি অনেক লোককে মিস করেছি যাদের কাছে হয়তো তথ্য ছিল, কিন্তু আমার তো সবাইকে এন্টারটেইন করা সম্ভব না, কারণ হতে পারে অনেকে আমার নাম্বার চাওয়ার জন্য এটা করে। কিন্তু উনি আমাকে ডাকলেন ওনার বাড়িতে। ওনার বাড়ি যেহেতু একেবারেই তোমার বাঘাযতীন এলাকাতে, তখন আমি এলাম। তো উনি বললেন যে আমার মামা নেতাজির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সেই তথ্য আমার কাছে আছে। আচ্ছা। তখন আমি জিজ্ঞেস করলাম, তখন উনি আমাকে ডিটেলে বললেন, ইন্টারভিউ দিলেন আমাকে, পডকাস্টে আমি তখন করলাম, যে বিমল নন্দী বলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি বেঙ্গল ভলেন্টিয়ার্সে যিনি ছিলেন। আচ্ছা। এবং বিমল নন্দী পরবর্তীকালে তার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, মানে ইনি ওনার মাকে মানে বোন বলেছিলেন, সেই অর্থে মামা বলতেন। এবং কিন্তু ওনার নিজের পরিবারের তুলনায় উনি বাইরের লোকজনকে বেশি নিজের পরিবার মনে করতেন। এবং এই মামাবাবু মারা যাওয়ার আগে উনি আগে বহুবার গিয়েছেন সুভাষচন্দ্রের কাছে এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলতেন যে আমি হিমালয়ে যাচ্ছি। শীতকালেও হিমালয়ে যেতেন। শীতকালে আবার কি হিমালয়ে যায়? তখন আমরা বুঝতে পারিনি হিমালয় অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে অন্য কিছু ছিল। আচ্ছা, এই গল্পটা যখন শুরু হয়, বিমল নন্দী, গল্পটা আমি একটু পেছন দিক দিয়ে শুরু করছি। আমি বেনারস গেলাম। বেনারসে গিয়ে আর অদ্ভুত আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। তো বেনারসে গিয়ে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার চোখে পড়লো ঘাটে লেখা রয়েছে, এটা তুমি মনে হয় শুনেছো আগে, মা আনন্দময়ী ঘাট। মা আনন্দময়ী ঘাটটা দেখার পর আমার একটু শব্দটা চেনা চেনা লাগছে, মা আনন্দময়ী ঘাট। আরে বিমল নন্দী এই ঘাটেই এসছিলেন, এই আশ্রমেই এসছিলেন 1960s-এ, এবং তিনি শুনেছিলেন সুভাষচন্দ্র এসছিলেন এই আশ্রমে। আশ্রম চ্যাপ্টারের ভেতরে কি ঘটেছিল সেটা বলছি না, সেটা আমি পরে বইয়ে প্রকাশ করব। কিন্তু এই ঘটনা আমার প্রকাশিত অলরেডি। বিমল নন্দী সেখানে আসেন এবং তিনি সেই আশ্রমে তার একজন
ভগিনী ছিলেন ব্রহ্মচারিণী পুষ্প, যার সাথে তিনি কথা বলার পর জানতে পারেন যে সুভাষচন্দ্র এসেছেন ভারতে এবং আনন্দময়ী মায়ের সঙ্গে তিনি মিট করতে এসেছেন। আনন্দময়ী মা সাক্ষাৎ দিয়েছিলেন ওনাকে এবং উনি নাকি কুম্ভ মেলায় আছেন, খোঁজ করে দেখো কুম্ভ মেলা ওকে পাবে। এই শুরু হলো বিমল নন্দীর অভিযান, কুম্ভ মেলায় সুভাষ বোসকে খোঁজা। তো বেসিক্যালি এগুলো শুনতে হঠাৎ করে বললো বাবা কুণাল বোস আপনি ভালোই গল্প সাজিয়েছেন। আমি যদি একটা অডিয়েন্সে বসে থাকি আমারও এটা মনে হবে ভালোই তো গল্প দেন দাদা, কি খান। কিন্তু মুশকিলটা হচ্ছে গল্প যদি একটা সোর্স থেকে আসে তাহলে সেটা গল্প মনে হয়, কিন্তু একটাই সোর্স থেকে যখন একাধিক গল্প আসে তখন সেটা গল্প মনে হয় না, তখন সেটা মনে হয় যে ভাই একটু দেখি ঘটনাটা কি ঘটছে। বিমল নন্দী এরকম ভাবেই মানে ছান মেরে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে যখন হেরে গেছেন, এরকম একটা আখড়ায় বসা তিনি চুপচাপ ক্লান্ত, সেই অবস্থাতে হঠাৎ করে একটা উল্টো দিকের আখড়াতে দেখছেন একজন বসা, মানে প্রচণ্ড দাড়ি ফাড়িয়ে লাল খাল্লাটা পড়া, ওনাকে ওখান থেকে বলছেন যে বিমল তুমি এখানে। তাতে নাকি বিমল নন্দী লাফ দিয়ে গিয়ে প্রথমেই প্রণাম করে মহারাজ আপনি, এবং সেটা বিমল নন্দী লিখেছিলেন নিজের ওই ভাগ্নেরকে, যেটা আমার দিয়ে যেটা উনি বলেছিলেন সমস্ত কিছু। এবং তাতে নাকি বিমল নন্দীর সঙ্গে তার যখন প্রথম কথা হয় উনি বারবার একটা কথা বলেছিলেন যে তুমি চলে যাও, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। বলেছে আমি তো বিয়ে শাদী করিনি, কিছু করিনি, আমি থাকতে কোনো অসুবিধা নেই। যে না তুমি আমার সঙ্গে থাকা এত সহজ নয়। উনি ওনাকে বারবার অ্যাভয়েড করেছেন। এবার এই বিমল নন্দী বারবার ওনার কাছে গেছেন এবং উনি যে চিঠিগুলো লিখতেন সেই চিঠিগুলো নিয়ম ছিল পড়ার পর ছিঁড়ে গঙ্গায় ফেলে দেবে। ভগবানজির কাছে বিমল নন্দী যে গিয়েছেন সেগুলো বিমল নন্দী তার সেই সময়ে স্কুলের স্টুডেন্টদেরও বলতেন। দেখো অরূপ রায় চৌধুরী মিথ্যা কথা বলতে পারে, হতেই পারে, তুমি তো একটা জার্নালিস্টিক যে তোমার সাইকোলজি সেখানে তুমি এগুলো ভাবতেই পারো যে এটাই হতে পারে যে লোকটা মিথ্যা কথা বলছে। বিমল নন্দীও মিথ্যা কথা বলেছিলেন, তার মানে তার স্টুডেন্টদের স্কুলে যখন তিনি পড়াতেন ওই যেখানে তিনি থাকতেন। এবার এই স্টুডেন্টদের যে তিনি বলেছেন এগুলো আমি কোথা থেকে জানতে পারলাম? এপিসোড রিলিজ হওয়ার পর আমাকে এনার যিনি স্টুডেন্ট ছিলেন তারা বিদেশে এখন অনেক বয়স হয়ে গেছে তাদের, তারা বিদেশ থেকে আমাকে মেল করে করে লিখেছে যে কুণাল আপনার এপিসোডটা দেখলাম, এই বিমল নন্দী আমাদের স্যার ছিলেন, স্যার এই সেম কথাগুলো আমাদের বলেছিলেন স্কুলে, এবং সেগুলো উনি ওরা আমাদেরকে বলছে যে আপনি তো যেগুলো দেখাচ্ছেন ওনার ভাইপো বলছেন মানে ভাগ্নে বলছেন সেম উনি বলেছিলেন। এবার বিমল নন্দীর পরিবার আমার সাথে যোগাযোগ করলো, অ্যাকচুয়াল পরিবার। আচ্ছা, যে ওনার তো ওনার কেউ ভাগ্নে আর কেউ ছিল না, আমরা তো, আমি আলাপ করিয়ে দিলাম ওনাদের সাথে। তখন ওরা গিয়ে বলে হ্যাঁ উনি যেতেন বলেছিলেন, আচ্ছা আপনাদের সাথে, হ্যাঁ আমি শুনেছি, আমার সাথে কথা হলো, ওনাদের সাথে দুজনের সাথে কথা হলো, ওনারা যোগাযোগ করেছিলেন, গিয়েছিলেন একে অপরের বাড়িতে। আমি বিমল নন্দীর ব্যাপার নিয়ে যখন আমি বেনারস গেলাম, বেনারস আমি আশ্রমে ঢুকলাম। আশ্রমে কি হয়েছিল সেটা আমি বলছি না, কিন্তু ব্রহ্মচারিণী পুষ্পর নাম আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি। তারা বলেছে হ্যাঁ চিনবো না কেন, পুষ্পদি আমাদের। দেখো কোনো কিছু তো আমার মিথ্যে নয়, কিন্তু হঠাৎ হঠাৎ বানানো যোগসূত্র নয়, কেউ কাউকে চেনে না। আজকে বাকি যেগুলো উত্তরপ্রদেশে ঘটেছে সেগুলো তো এখন জলভাত হয়ে গেছে, লোকে সবাই সব কিছু জেনে গেছে। রীতাদির গল্প আজকে সবাই জেনে গেছে আমাদের মাধ্যমে। ইভেন আমি প্রথম সেটাকে ইউটিউবে ছেড়েছিলাম। আজকে শক্তি সিংজিকে লোক চেনে, আজকে ডক্টর তোমারকে আমি যদিও ফার্স্ট টাইম এনেছিলাম। ডক্টর তোমার আমি প্রথম ইন্টারভিউ করি, যিনি ভগবানজিকে মিট করেছিলেন লাস্ট ইয়ার্সগুলোতে। ডক্টর তোমার যিনি বাংলা বলতে পারতেন, পারেন ইভেন, এবং তিনি, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়, আমি ওনাকে ফোন করিনি কারণ আমি ওনাকে চিনতাম না। ডক্টর শক্তি সিংজিকে আমি বলেছিলাম যে উনি আপনার বাড়িতে যদি আমি যাই ওনাকে একটু প্লিজ আপনি ফোন করবেন বা আপনি বলে রাখবেন যে অমুক ডেটে আমি যাচ্ছি, আপনি প্লিজ যেন সেদিনকে উনি আসেন। দেখো
যাই না, আমি এগুলোতে খুব একটা বিলিভ করি না, বাট স্টিল কিছু ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা আমাদের কাছে নেই। তো আমি বললাম যে স্যার আপনি কি বলেছিলেন? ওনার ইন্টারভিউ তখন অলরেডি शुरू হবে। तब बोलना एक्सट्रीमली सॉरी मैं तो भूल गया, अभी मैं फ़ोन लगाता हूँ, वो अयोध्या में रहते हैं। तो फ़ोन করলেন, हाँ अच्छा 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 हाँ ठीक है ठीक है ठीक है, और ফোনটা রেখে দিলেন। তো বললেন কুনাল সাব আপনি জানেন আপনি এখানে একটা পাতাও ভগবান যদি না চায় তাহলে নড়বে না। বললাম কেন? বললেন উনি এত বছর পর আজকে আমার বাড়িতে এখন আসছেন, আমি কিন্তু ওনাকে ডাকিনি, উনি এমনিতেই আমার বাড়িতে আসছেন, উনি আমার বাড়ির জন্য বেরিয়েছেন এবং এখানে আসছেন আর কিছুক্ষণের মধ্যে। তো উনি এলেন, ওনার সাথে কথা হলো, অনেক কিছু শুনলাম। हम चलिए सर इंटरव्यू ले लेते हैं। मुझे नहीं आप अयोध्या जी कल बात करेंगे, परसों बात करेंगे। আলাম স্যার জার্নালিস্টদের বুকে কোনো কাল পরশু বলে কিছু হয় না, যা আছে আজকেই আছে, এখন আছে, এই মুহূর্তে আছে। আমি আপনাকে ছাড়ছি না, আপনি এই মুহূর্তে আমাকে ইন্টারভিউ দেবেন। তো উনি আমাকে বলেছিলেন যে উনি সুভাষ বোসকে যখন প্রথম মিট করেন ভগবানজিকে, উনি ভগবানজির মধ্যে উনি একটা অদ্ভুত রাগ দেখেছিলেন, অভিমান দেখেছিলেন, এবং উনি বলেছিলেন যে তুমি কি ক্ষত্রিয়, প্রপার ক্ষত্রিয়? বলছে হ্যাঁ আমি প্রপার ক্ষত্রিয়। তুমি ক্ষত্রিয় নও। তুমি তুমি কারো প্রাণ নিয়েছো? যে কী ধরনের কথাবার্তা বলছেন, প্রাণ নেওয়ার কথা মানে? বলছে এক্স্যাক্টলি, যে ক্ষত্রিয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যে ক্ষত্রিয় কোনো কারো প্রাণ নেয়নি, সে ক্ষত্রিয়ই নয়। অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায়নি কখনো, সে কোনো ক্ষত্রিয় হতে পারে না। বলছে আপনি কী করছেন? আপনি আপনার তো এখন প্রয়োজন বাইরে আসার, আপনার তো ভারতের গদি আপনার জন্য অপেক্ষা করছে। বলছে কী সব কথাবার্তা বলছো? এই গদির জন্য আমি সারা কোনো দিন এই গদির জন্য আমি বাইরে আসবো? আমি কোনো দিন সেই গদির কথা কখনো ভাবিনি। মানে উনি লিটারেলি এইগুলো আমাকে বললেন যে এগুলো ঘটেছে, এবং উনি একবার নাকি ওনাকে দেখার সুযোগ পেয়েছিলেন, সেই পর্দাটা সরে গেছিল, লণ্ঠনের আলোতে ওনার মুখটা দেখেছিলেন, এবং ওনার ওনার অ্যাকচুয়ালি পাইলস হয়েছিল। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনার পাইলস, উনি নাকি বলেছিলেন আমাকে যে উনি এত ঘোড়া চড়েছিলেন, ঘোড়া চালিয়েছিলেন যে তার ফলে ওনার পাইলস হয়েছিল, পাইলসে খুব কষ্ট পেতেন। দীর্ঘদিন ঘোড়া চালানোর যে অভ্যেস, তার থেকে পাইলস হয়েছিল, এবং উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট জানতেন, হ্যাঁ, এবং সাপের বিষ দিয়ে এক্সপেরিমেন্ট করতেন। আচ্ছা। ঠিক আছে, হোমিওপ্যাথির ব্যাপারটা নিয়ে ওনার যেটা বক্তব্য যে উনি নাকি হোমিওপ্যাথির মধ্যে থেকে চাইছিলেন যে কিভাবে ওই হাইড্রোজেন বম বানানো যায়, হ্যাঁ সেটা ওইখান থেকে ওই ফর্মুলা থেকে বের করতে চাইছিলেন। তো এছাড়া উনি আর অনেক কিছু জানতেন এবং টোটকা প্রচুর কিছু জানতেন। তো ডক্টর তোমারের কথাগুলো আমি প্রথমবার মানুষের সামনে এনেছিলাম, সেটা ইন্টারভিউ আকারে বেরিয়েছে, আমি সেটা আমার বইও লিখেছি। বিমল নন্দী, ডক্টর তোমর, এরা সবাই দিনের শেষে যখন বলছেন কথাগুলো, এবং বিমল নন্দীর একটা বিখ্যাত উক্তি ছিল যে মহারাজ বারবার ভাওয়ালের সন্ন্যাসীর কথা বলতেন, এবং বারবার বলতেন যে বিমল দেখেছো একটা মানুষের নিজের পরিচয় বাইরে আনতে গিয়ে কি কঠিন সমস্যার মধ্যে পড়েছে, কি অবাস্তব একটা ঘটনা এটা হতে পারে, একটা মানুষ নিজের পরিচয় আজকে সামনে আনতে পারছে না। যারা এই কথাটা বলেন যে ভগবানজি বাইরে এলেন না কেন, তারা এটা জানেন না যে যে সময় তিনি এদেশে ছিলেন সেই দেশটা আজকের ভারত নয়, সেটা একটা অন্ধকার যুগ ছিল। সেই যুগে দাঁড়িয়ে ভারতে রাশিয়ান MI5 এবং ব্রিটিশ গুপ্তচর সংস্থা MI5 আর রাশিয়ান KGB এবং ওদিক থেকে ইউএসের আমাদের CIA, এদের প্রভাব ভারতের ওপর ভয়ঙ্কর ভাবে ছিল, এবং গুপ্তচর বৃত্তি এখান থেকে এজেন্ট তোলা হতো। এবং সেই সময়ের ডার্ক পার্টগুলো আমরা দেখেছি, লাল বাহাদুর শাস্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, ডক্টর হোমি ভাবা চলে যাওয়া, তখনকার দিনে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল এরা। তখনকার সময় বাইরে আসা সম্ভব ছিল না, ওয়ার ক্রিমিনাল একটা বড় ফ্যাক্টর ডেফিনেটলি ছিল। এবং এইসবের ঊর্ধ্বে গিয়ে আমি ভগবানজির বহু লেখা পড়েছি যেখানে তিনি ওনাকে নিজেকে জিন্দাভূত বলেছেন, রেজিস্টার থেকে নাম কেটে দেওয়ার কথা বলেছেন। আমার মনে হয়েছে যে তিনি সমস্ত কিছু থেকে না বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন, এবং জীবনের স্রোতে
গঙ্গা যখন প্রবাহিত হয় গোমুখ থেকে, তার যে উচ্ছলতা, তার যে তেজ, তার তার যে যে গতি, তেজ, সেটা একটা যৌবনের প্রতীক। হুম, সৃষ্টি হচ্ছে, সবে বড় হচ্ছে, এবং সে যখন সে লাফিয়ে পড়ছে একদম ওপর থেকে, একটার পর একটা তুমি যখন দেখছো, এলাহাবাদ হয়ে যখন সে আস্তে আস্তে তখন শ্যাওলা থাকতে পারে না, না। ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে সব কিছু, মধ্যগতিতে তারপর আসছে, মধ্যগতিতে আসছে, এবার যে একদম মোহনার কাছে এসে গেল। নিম্নগতিতে এসে গেল বদ্বীপ প্রবাহ, তখন দেখো সে কত ওয়াইস, বিশাল, কত ধীর স্থির, মনে হচ্ছে সে সাধু তখন। তো মানুষের জীবনটা নদীর মতো। তুমি সুভাষ বোসকে শুধুমাত্র ওই সময়টা দেখেছিলে, তার শেষ জীবনটা তুমি এসে তুমি বিচার করছো, ওইটার সাথে তুলনা করছো। মানুষ শেষ জীবনে এসে ওরকম একই থাকতে পারে না কোনোদিনও। মানুষের বদল হয়, মানুষের অভিজ্ঞতা মানুষের জীবন থেকে কত কিছু শেখায়, সে তখন অনেক ধীর স্থির হয়ে যায়। তার কাছে আমার মনে হয়েছে জীবন বোধ অনেকটাই আধ্যাত্মিকতায় ডুবে গেছিল। তিনি মা ভবতারিণীর আরাধনা করতেন। তিনি অনেক বেশি এটা বুঝেছিলেন যে জীবন তাকে যেমন অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কেড়েও নিয়েছে, এবং ওই লেভেলের আধ্যাত্মিক মানুষ না হলে নেতাজি হওয়া যায় না, সুভাষ বোস হওয়া যায় না। এবার তোমাকে একটা অপছন্দের প্রশ্ন করি। হ্যাঁ। কেউ কেউ বলেন, গুজবও হতে পারে, এর সত্যতা তুমি অনেক বেশি ভঞ্জন করতে পারো, ভগবানজিকে যারা দেখেছিলেন তাদের কি মনে হয়েছিল যে ভগবানজি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন, পিটিএসডি আছে? এখন দেখো, তুমি যেটা বলছো যে এটা একটা জায়গা থেকে এসছে আমি জানি, কিন্তু আমি রণেন্দ্র মোহন রায়ের সাথে কথা বলেছি। তিনি পরিষ্কার বলেছেন যে এরকম কিচ্ছু আমাদের জানা ছিল না, আমরা ওনার সাথে এত বছর ধরে মিশেছি, এবং উনি ওটার ঘোর বিরোধী। উনি এই পিটিএসডি তথ্যের ঘোর বিরোধী। আচ্ছা, এটা দেখো, তুমি এটা একটা বইয়ে মানে কিছু রিসার্চাররা লিখেছেন, সেই বেসিসে প্রশ্ন আমাকে করেছো, এবং তাদের রিসার্চ নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমি সেটা তো আমি রিসার্চ করিনি। না, তোমার রিসার্চ কি বলে? না, আমি তো এটা নিয়ে রিসার্চ করিনি, কারণ দেখো নেতাজি বেশ কিছু জায়গায় তার মায়ের ডেট অফ বার্থ ভুল বলেছেন, বা অনেক তথ্য যেখানে তিনি গুলিয়ে ফেলছেন, এরকম অনেক জায়গা আছে, সেটাও দেখা গেছে। কিন্তু তার জন্য তার পিটিএসডি হয়েছিল কিনা এটা তো আমি বলতে পারবো না। যে ডক্টর সার্টিফাই করেছেন তিনি জানেন, কিন্তু এটা আদৌ অথেন্টিক কিনা, এভাবে হয় কিনা, বয়ে যায় কিনা, আমার মনে হয় যে এগুলো নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজনই পড়েনি। তবে তুমি যদি প্রশ্নটা করলে, আমি রণেন্দ্র মোহন রায়কে জিজ্ঞেস করেছিলাম, কারণ রণেন্দ্র মোহন রায়ের একটা বিরাট অংশ ওই বইটাতে ছিল। তো তিনি কিন্তু এটাকে অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে এটা আমার অফিসিয়াল ভার্সন নয়, এবং এটা আমি এন্ডোর্স করি না। তুমি আমার সেমিনার যদি কোনো জয়েন করো, দেখো এখানে তো এক ধরনের কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, এটা পডকাস্ট, বাট সেমিনারে যখন আমি খুব লাউড কথা বলি এবং এত লোক শুনে, মাইকে যখন বলতে গিয়ে না, আমি নিজে তখন আমি কিছুদিন আগে মুর্শিদাবাদ গিয়েছিলাম। আমি মানুষকে একটা কথাই বললাম যে দেখো, তোমরা আজকে বিজেপিকে চাও, কালকে তৃণমূলকে চাও, কালকে সিপিএম এর কথা বলছো, আমার একটা কথা ভেবে দেখো তো, এই লোকটার জন্য সত্যি কেউ কোনোদিন ছিল না। আজকে ধরো এই যে বিজেপি বলছে, একদিন সিপিএম কমিউনিস্টরা তোজোর কুকুর বলেছিল বলে তারা এতদিন বলতো, তারা কি সেই বলার জায়গাটা আর রইল? আজকে তার বিজেপি স্টেট সেক্রেটারি বলে দিল নেতাজি দলকে গুন্ডাদের দল, তাহলে তো সেই একই পংক্তিতে চলে এলো। কংগ্রেস তো সেই একটা কাজই সারা জীবন করে গেছে না। আজকে শ্যামাপ্রসাদকে প্রতিষ্ঠা করার জন্য সুভাষচন্দ্রকে বদনাম করার কোনো প্রয়োজন আছে? আজকে কংগ্রেস দিনের পর দিন নেহেরুকে, গান্ধীকে এস্টাবলিশ করার জন্য সুভাষ বোসকে মেলাইন করেছে। আজকে কমিউনিস্টরা সারা জীবন লেনিন স্টালিনের জন্য লড়াই করার জন্য সুভাষ বোসকে মেলাইন করেছে, তাকে অন্যায়ভাবে তার বদনাম করেছে। তাহলে তোমরা সবাই তো একই সারির লোক। তোমরা সুভাষচন্দ্রকে নিয়ে শুধু রাজনীতি করেছো, ভোট ব্যাংক হিসেবে ইউজ করার চেষ্টা করেছো, তার পরিবারের লোকেদের ভোটে দাঁড় করিয়েছো যে তাতে কিছু ভোট পাওয়া যায়। আমি এক্ষেত্রে অন্তত এটুকু বলবো, তৃণমূল কংগ্রেস দলটার না সেই পড়াশোনাটা ছিল না যে নিজেদের দুটো কমেন্ট করে, সেই লেভেল ওদের পড়াশোনাটা ছিল না, তাই জন্য ওরা সেটাকে নিয়ে টানাটানি করেনি। কম শিক্ষিত লোক না অনেক সেফ কখনো কখনো সোসাইটির জন্য, অতি শিক্ষিত লোকরা অনেক বেশি জানে না, তারা অনেক সময় তাদের ওই বোদ্ধা জ্যাঠামিটা ভুলভাল ইতিহাসকে সামনে এনে দেয়। তো আমার বক্তব্য হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস সামনে আজকে আছে তোমার, তুমি জানতে চেয়েছো, তুমি জানতে চাও কি আদৌ নেতাজিকে? আমাকে অনেক বলে দাদার নেতাজি নিয়ে আরো অনেক কিছু জানতে চাই। আমি বলি নেতাজিকে জানতে হলে নেতাজিকেই পড়ো। সৌরভ, আমি কৃষ্ণনগর গিয়েছিলাম। আমি যখন প্রথম হেমন্ত সরকারের বাড়িতে যাই এবং সুভাষচন্দ্রের লেখাগুলো আমার মনের মধ্যে থাকে, হেমন্ত সরকারের সাথেও পরবর্তীকালে সুভাষচন্দ্রের বিবাদ হয়েছিল। এটাই হচ্ছে শ্রমিকবাবুর মন্তব্যের ভুল জায়গা। কেন বলি?
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্রের অসাধারণ সম্পর্ক ছিল, এবং বোস পরিবারের সঙ্গে শ্যামাপ্রসাদের খুব ভালো সম্পর্ক ছিল, এবং এরকম ভাবে বিবাদ হতো, দেখুন আপনি কিন্তু এটা করবেন না, আমি কিন্তু বিবাদ করব, আমরা কিন্তু প্রতিবাদ করব, এইসব করলে কিন্তু আমরা কিন্তু ঝামেলা হবে, কিন্তু এই লেভেলের ছিল তখনকার সময়টা। আজকে যে হেমন্ত সরকার সুভাষচন্দ্রর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল, সেই হেমন্ত সরকার সুভাষচন্দ্রের পরবর্তীকালে বিরোধিতা করেছিল, বিকজ ডিভিশন হয়ে গেছিল বলে রাজনৈতিকভাবে। ও কংগ্রেস ছেড়ে অন্যত্র চলে গেল, ওরা তখন অন্য দল, সেই জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছিল। সো এই যে পলিটিক্যাল ডিফারেন্সেসগুলো, এগুলো ডিপেন্ড করে সেই সময় সিচুয়েশনের উপর, সার্কামস্টান্সেসের ওপর। সেটাকে তুমি আজকের ডেটে এনে কোনোভাবে ক্ল্যারিফাই করতে পারো না যে শ্যামাপ্রসাদ মুখার্জির সেই সময় রাজনৈতিক ক্যারিয়ারটা এতটা ডিফিকাল্ট ছিল যে সুভাষচন্দ্রের লোকেরাও গুন্ডাগুলো ঢিল মেরেছিল। সো এটা বলা মানে প্রত্যেকটা রাজনৈতিক দল সুভাষচন্দ্রের ভূত দেখেছে। লোকটা আজকের ডেটে দাঁড়িয়ে তার মৃত্যুদিন তুমি এখনো কনফার্মলি বলতে পারছো না। আজকেও আমাকে দাদা আপনি কি মানেন 16 সেপ্টেম্বর তার মৃত্যু হয়েছিল, তাহলে অমুকে বলেনি কেন, তাহলে অমুক, দাদা ছাড়ুন তো, নেতাজি মারা গেছে কিনা সেটাই এখন প্রমাণ হয়নি। 18 অগস্ট আসতে চলেছে, 18 অগস্ট, আর এখন থেকে আপনি আবার চলে গেলেন ফৈজাবাদ। আগে তো এটা ক্লিয়ার করতে দিন, তারপর তো ওটা ক্লিয়ার করবো। তো বিষয়টা হচ্ছে এত সমস্যা ইন্ডিয়ান গভর্নমেন্ট চুপ কেন? দ্য রিজন ইজ ইন্ডিয়ান গভর্নমেন্ট, একটা রাষ্ট্র যারা চালায় তাদের কাছে রাষ্ট্র অনেক বড় জিনিস। অজিত ডোভাল ইন্দিরা গান্ধীর সময়ও ছিলেন, মোদির সময়ও আছেন, বাট উনি তো মোদিজি বা ইন্দিরাজির লোক ছিলেন না। উনি ছিলেন একজন দেশের তৎকালীন সময়ের আমলা। আজকে আমলা, তিনি তখন রয় ছিলেন, তার আগে তিনি আইবিতে ছিলেন। তিনি কাজ করেছেন দেশের জন্য। এন্ড অফ দ্য দেশ বলে একটা শব্দ আছে, ভগবানজি একটা কথা বলতেন, মেরা বাহার নিকলনা দেশ হিত মে নেই হ্যায়, ইউর ডেড ম্যান, मैं जिंदा भूत हूं। কেন দেশ হিত মে নেই? এই প্রশ্নটা কিন্তু বারবার সামনে এসেছে। অ্যাকচুয়ালি যেটা আমি ভেতর থেকে বিভিন্ন সময় জানতে পেরেছি বা কথা বলে জানতে পেরেছি, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চায় না তৎকালীন সময়ে যে ধরনের কর্মকাণ্ড কংগ্রেস করিয়েছে এদেরকে দিয়ে এইসব বাইরে আসুক। এসব বাইরে আসলে ইন্ডিয়া অ্যাজ এ নেশন বদনাম হয়ে যাবে, কারণ সে তার দেশের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স ফাইল চালাচালি করেছে MI5-এর সাথে, নেতাজির পরিবারের ওপর স্নুপিং করিয়েছে লেট 60s পর্যন্ত। আমাদের রাজ্যের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী, যাকে আমরা খুব সম্মান করি, ডক্টর বিধানচন্দ্র রায়, তার সময় এমনকি একটা চিঠি নেতাজি ভবনে যেগুলো লেখা হতো সেগুলো সব ইন্টারসেপ্ট করে চলে যেত লোকাল পুলিশ স্টেশনে। একটা বাচ্চা সুভাষ বোসকে নিয়ে জানতে চেয়েছিল, সেটা পর্যন্ত ইন্টারসেপ্ট হয়েছিল। তো সুভাষ বোস যদি মারা গিয়ে থাকে 1945, তাহলে এতদিন পর্যন্ত কেন তার পরিবারের লোকজনের উপর সার্ভেলেন্স চলছিল? এই যে আমাদের অমিয়নাথ বোস, যিনি সুভাষচন্দ্রের ভাইপো ছিলেন, অমিয়নাথ বোস রেগুলার ট্রামে করে কোর্টে যেতেন। এমনকি সেই সময় দিনের পর দিন তিনি দেখে এতটাই ফেড আপ হয়ে গেছিলেন, একদিন বলেছেন আপনার সুটকেসটা তো ধরতে পারেন, এত বড় ভারী সুটকেস নিয়ে অফিসে যাই দেখেন না, একটু আপনি তো ক্যারি করতে পারেন। মানে বুঝতে পারছো কাকে বলছে? গুপ্তচরকে বলছে। ব্যাপারটা হচ্ছে এরকম। আইবি তখন পেছনে পড়ে রয়েছে কেন? সুভাষ বোসের পরিবারের উপর আইবি ছিল কারণ ভগবানজি ইন্ডিয়াতে ছিল। যোগাযোগ রাখছে কিনা দেখতে চাইতো, খবরাখবর নিত কংগ্রেস, যে কোথাও কি যোগাযোগ রাখছে। ও একবার বাইরে যদি বেরিয়ে আসে তাহলে তো ভাই ইতিহাস বদলে যাবে। ইন্টিগ্রিটি অ্যান্ড সোভেরেনিটিতে প্রবলেম হবে কেন প্রবলেম হবে? তুমি ভাবছো সুভাষ বোসলে বেরিয়ে আসলে সবাই বলবে আহা রাজা এসছে, বরণ করে নাও। রাজা তো অনন্ত হয়, তাহলে তুমি কি করে মানছো যে সবাই স্বীকার করে নেবে? আজকে যদি তোমার দেশের মানুষ আজকের ডেটে সুভাষচন্দ্রকে এই নোংরা কথা বলতে পারে, ছবির সামনে দাঁড়িয়ে উল্টো দিকে প্যান্ট খুলতে পারে, তাহলে তারা সেদিন যে ছেড়ে দিত? সেদিন কংগ্রেসের লোকরা কি পুজো করতো? সে বাইরে আসেনি, তাও বলেছে সে একটা খুনি। সে কোনোদিনও বলেনি বাইরে এসে আমি ভাই তোমাদের দেশে আসতে চাই, তোমাদের দেশে গদি চাই, তারপরেও তার নামে এত কিছু। সেইখানে উত্তরপ্রদেশে বসে থাকা একটা অনামী সাধু, যার সাথে যোগাযোগ করতে যেত মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, সে যেখানে থাকতো আমি সেখানে গিয়ে দেখে এসেছি, চারিপাশে সব প্রশাসনিক ভবন,
ডিএম বাংলো থেকে শুরু করে পুলিশ স্টেশন সমস্ত এইখানে, তার মাঝখানে একটা লোক থাকছে, আর কেউ কিছু জানে না, হতে পারে, সবাই সবকিছু জানতো। অম্লান কুসুম ঘোষ একটা ডকুমেন্টারি করেছিল, এবং সেই ডকুমেন্টারিতে প্রথম মুখার্জি মুখার্জি বলে ফেলেছিল বিষয়টা বাইরে এসেছিল অফ ক্যামেরা অফ ক্যামেরা, কিন্তু সেখানে একটা ছোট্ট জায়গা ছিল যেখানে বিমল নন্দী এবং সন্তোষ ভট্টাচার্য এবং দুলাল নন্দী এরা গেছেন লীলা রায়ের নির্দেশে, যাও দেখো ওখানে গিয়ে। লীলা রায়কে তো পাত্তা দেয়নি। লীলা রায় অনেক কষ্ট করে এসেছিলেন, পবিত্রমোহন রায়কে আগে পাঠিয়েছিলেন, পবিত্রমোহন রায় সুভাষ ভগবানজির সাথে যোগাযোগ করেছিলেন। পরবর্তীতে যখন লীলা রায় যায় তখন লীলা রায় দেখা করতে চেয়েছিলেন, একটা লেখা দিয়েছিলেন সম্ভবত, বলেছিলেন যে এই যদি তোমাদের সাধু যদি সত্যি নেতাজি হয় তাহলে চিঠি পড়ে কিনে দেবে, এবং তিনি বলেছিলেন যে ওকে আসতে বলো, কিন্তু এটা বলে দিও ও কিন্তু আমার সাক্ষাৎ পাবে না, পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। এবং লীলা রায় সেখানে যান, তিনি জিজ্ঞেস করেন সম্ভবত যে সুভাষদা আপনি এখানে, কোন সুভাষদা? সুভাষদা তো কবে মারা গেছে, তুমি কার জন্য এসছো এখানে, চলে যাও, তুমি বৃথা সময় নষ্ট করছো, আপনি কবে বেরোবেন, আপনি কেন সামনে? আমি কোনোদিন বেরোবো না, তোমরা এখানে এসোই না কেউ। এবং প্রথম যিনি গিয়েছিলেন সেসব তো তুমি জানোই, সেসব নিয়ে যাচ্ছি না, কিন্তু না একটু বলে দাও জমবে। আচ্ছা, ব্যাপারটা যে প্রথম বিষয়টা সামনে আসে ডক্টর অতুল সেন যখন সেখানে যান, ডক্টর অতুল সেন প্রথম ব্যাপারটা দেখেন এবং গিয়ে তিনি ভগবানজির সাথে মিট করেন, এবং ভগবানজি তাকে বিষয়গুলো তখন সবে সবে ব্যাপারগুলো মানে উনি ওকে বিশ্বাস করেছিলেন, কিন্তু উনি সমস্তটা দেখে আসার পর নেহরুকে চিঠি লিখে জানিয়ে দেন। তারপর থেকে পুরো ব্যাপারটা অফ হয়ে যায়, কাউকে অ্যালাউ করতেন না উনি। এবং উনি শেষ দিন পর্যন্ত যাদেরকে ওখানে অ্যালাউ করেছেন তাদের একেবারে জন্ম বৃত্তান্ত পর্যন্ত জানতেন। আমি এমন লোককে মিট করেছি যিনি ওনার সাথে গিয়েছিলেন, তার ইন্টারভিউ করতে পারিনি বলে নাম বলছি না, আগের দিন গেছেন, সুনীল কৃষ্ণগুপ্ত নিয়ে গেছেন, সমস্ত পোশাক টোশাক পরেছেন, ওপরে জামা, নিচে ধুতি, স্নান টান করে একদম যেতে হবে, সব নিয়ম আছে, ওরম হবে না। গিয়ে বসেছেন, বাইরে পর্দা টাঙানো, বাইরে একটা চাটাই পেতে দিয়েছে, সব বসছে। বাবার নাম কি, এখানে কেন এসছো, আমার সাথে কি দরকার? তার মধ্যে একজন মনে কিছুটা বলতে ধরে, একদম চুপ করো, কার সাথে কিভাবে কথা বলতে জানো না, এখানে এসছো আমার মুখের উপর কথা বলছো। তারপরে কিছুক্ষণ পর, জগদম্বে ওদের খাবার দাও, মাছের ঝোল ভাত হয়েছে সেদিনকে, সবাইকে পরিবেশন করে সরস্বতী দেবী খাওয়াচ্ছেন। প্রচণ্ড মেজাজ, একটা রাশবাড়ি, মানে গুরুগম্ভীর এরাই। এবং রীতাদি তার ইন্টারভিউতে বহুবার বলেছেন যে আমরা যখন যেতাম, উনি প্রচণ্ড গোছানো মানুষ ছিলেন, রাত্রিবেলা করে যেতাম, মানে সন্ধ্যাবেলা বিকালে যেতাম, রাত্রি করে ফিরতাম। তো উনি নাকি বলেছিলেন ওনার একটা যেখানে বসতেন সেটার উপর আমি বসে পড়েছিলাম, যেটার উপর উনি বসতেন, তো আমাকে প্রচণ্ড মেজাজ দিকে, যাবে মত ব্যাটো, মেরি জায়গা পে তুমি কেউ ব্যাঠো। দিদি বলতেন যে আমি আসলে খুব বয়স কম ছিল তো আমাকে খুব এটাই করতে পারতেন না, বলতেন রাগি ভাবে, কিন্তু ভেতরে ব্যাপারটা ছিল না, বোঝা যেত না, আমি বুঝতে পারতাম যে আমাকে ইচ্ছা করে বলছে না, বলতেন। কিন্তু ভীষণ রাশভারী ছিলেন, কারণ উনি একবার ওনার কাছে একবার একটা ছবির আবদার করেছিলেন যে আপনার একটা ছবি তুলতে পারি। তাতে নাকি ভগবানজি বলেছিলেন নাকি যে বাবা मैं एक तस्वीर ले सकता हूँ। তাতে নাকি উনি বলেছিলেন तस्वीर, किस बात की तस्वीर, तुम्हारे दिल में मेरा तस्वीर नहीं है, वो काफी नहीं है। এবং সেই ঘটনাটা তো জানো, যেটা পরবর্তীকালে গুমনামি সিনেমাতেও শ্রদ্ধা করেছিলেন, যে ওই দেশ নেই, দেশ থাকতে দেশ বলতে পারিনি, ওই ঘটনাটা। এবং এখানে একটা ঘটনা আছে যেটা রীতাদির কাছ থেকে শোনা, যে উনি আধ্যাত্মিকতার কোন মার্গে গিয়ে পৌঁছেছিলেন, যে ওনারা নাকি একবার একটা মোটর সাইকেলে করে ওনার সাথে দেখা করতে গেছিলেন একদিন, রোববার কোনো একটা, তো যাওয়ার পথে ওরা নাকি কোনো একটা অন্য জায়গায় গেছিলেন, তো ফেরার পথে ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনার হাজব্যান্ড মানে কোথাও ঠেলে গেছিল হাত পাত, তো ওনারা ডিসাইড করেন যে না যাবো না, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর নাকি ফাইনালি আবার মনস্থির হয় যে না, যখন একবার ঠিক করেছি যেতেই হবে। তো ওনারা ওখানে যান, গিয়ে হঠাৎ করে যখন ওখানে গিয়ে পৌঁছানোর পর দেখছেন সরস্বতী দেবী বাইরে রয়েছেন, এবং উনি ওনাদের রিসিভ করার পর ভেতর থেকে উনি স্নান করছেন, সেই সময় একটা আওয়াজ আসছে যে জগদম্বে কন হ্যায়। এবার ওনাকে দিদিকে উনি ফুল রানিমা বলে ডাকতেন,
তো ওটা ইউপির ভাষায় আবার হয়ে যায় ফুলবা রানী। তো জগদম্বে মানে সরস্বতী দেবী বলছেন যে डॉक्टर साहब और फुलवा रानी आया है। তো উনি বলছেন উनको बैठने के लिए बोलो। যে তারপর কুণাল এমন একটা কথা বললেন, সেটা শুনলে মানে জানি না কতটা বিলিভ করবে, কিন্তু আমার আর আমার হাজবেন্ডের সারা গায়ের দম খাড়া দিয়ে উঠেছিল। जगदम्बे डॉक्टर साहब से पूछो ज्यादा खरोच तो नहीं आए हैं। তো সেটা বোঝা যায় যে উনি আধ্যাত্মিকতার কোন মার্গে পৌঁছেছিলেন। বাট ফ্যালাসিস, তুমি এই কথাগুলো বলছি যখন 10টা লোক তোমার উল্টো দিকে বলছে ব্লাফ পাচ্ছে, এদেরকে তুমি বলো যে ভগবান নেই, আজকে পডকাস্ট বানাও, কালকে তোমার গালাগাল দেবে। আজকে সবাই সবকিছু বিশ্বাস করে, কিন্তু যখন বিলাতে যাই বস্তু তখন সবাই বলে এসব হয় নাকি। ভারতের কোনো কোর্টকে এটা বলতে পারবে বুক ফুলিয়ে যে ভগবান নেই? আবার ভারতের কোন কোর্টকে তুমি ভগবান বলেছে বলে এটা প্রমাণ করতে পারবে যে ভগবান বলেছে? তুমি এই জিনিসটাই, আধ্যাত্মিকতাটার এমন একটা পর্যায়ে আমাদের দেশে, সেটাকে তুমি প্রমাণই করতে পারো না। কিন্তু সবাই আধ্যাত্মিক ভাই, সবাই ভাই শিবের মাথায় দুধ ঢালছে শিব মন্দির শিবরাত্রির রাতে, যায় না কি হবে না হবে। এখন গল্পটা হচ্ছে যে এই যে ফ্যালাসি ইন্ডিয়াতে চলছে, এই ফ্যালাসির শিকার সুভাষচন্দ্র। আজকে আমরা সুভাষচন্দ্রকে এই জাল কেটে বের করে আনতে পারছি না কেন? কারণ আমার মনে হয় উনি চান না। অনেকে বলেন মহাকাল চান না। মহাকালকে আমি চিনি না, কিন্তু রবীন্দ্রনাথ এই সুভাষচন্দ্রকে চিনতে পেরেছিল। আমি একটা রিসার্চ করে একটা ভিডিও বানিয়েছিলাম যে সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে বিশাল ক্ল্যাশ ছিল, একে অপরকে পছন্দ করতেন না। ইভেন রবীন্দ্রনাথ পছন্দ করতেন না সুভাষচন্দ্রকে তার মানে ওই কলেজ পিরিয়ডে। কিন্তু ওই মহামানবও আসে কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং সুভাষচন্দ্রের কথা ভেবেই লিখেছিলেন। 1941-এ রবীন্দ্রনাথ চলে যান, কিন্তু তার আগে যখন সুভাষচন্দ্র প্রেসিডেন্ট হয়েছিলেন, তুমি যদি কোনোদিনও সেই মুহূর্তটা কি ঘটেছিল সেদিন শান্তিনিকেতনে, সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথ একে অপরকে কিভাবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, যদি তুমি শোনো তাহলে ভাববে যে দুজন মহান ব্যক্তিত্ব একে অপরকে সম্পর্কে কথা বলছেন। এবং সুভাষচন্দ্রের শেষ সময়ে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে সুভাষচন্দ্রই একমাত্র যে পারে ভারতকে এই কলঙ্ক থেকে বের করে আনতে, এই গ্লানি থেকে বের করে আনতে। যে রবীন্দ্রনাথ তার আগে পর্যন্ত কখনোই ব্রিটিশ সাম্রাজ্যের এই আধিপত্যকে নিয়ে অতটা গুরুত্বই দেননি, এবং জালিয়ানওয়ালাবাগের পর যিনি রিয়েলাইজ করলেন যে ভাই এটা তো অ্যাকসেপ্টেড নয়, সেই রবীন্দ্রনাথই শেষকালে সুভাষচন্দ্রকে বললেন তিনি কে, যে মানুষটাকে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এত নোংরা নোংরা কথা বলছি, সুভাষচন্দ্রকে তিনি মনে করেছিলেন যে তিনিই হচ্ছেন সেই নায়ক যিনি আমাদের দেশকে স্বাধীন করতে পারবেন। এবং তিনি যখন ওই মহামানব আসে লিখলেন, তখন কিন্তু সুভাষচন্দ্রকেই ইনডাইরেক্টলি সম্বোধন করেছিলেন। তো রাষ্ট্রনায়ক হিসাবে উনি দেখেছিলেন সেই সময় সুভাষচন্দ্রের মধ্যে সেই স্ফুল্লিঙ্গ। তাই আমার মনে হয় তোমার এই যে এই পডকাস্টের মধ্যে থেকে আমি অনেককেই বলবো যারা একটু ইন্টারেস্টেড, তারা সুভাষচন্দ্রকে আরও স্টাডি করুক, নাহলে সুভাষচন্দ্রকে জানা যাবে না। সুভাষচন্দ্রের অনেক আসপেক্ট আছে গো, যেগুলো বুঝতে গেলে ভারতকে খুঁজে পাবে তুমি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়াকে খুঁজে পাবে তুমি। তখন তুমি বুঝবে আধ্যাত্মিকতা কী জিনিস, তখন তুমি বুঝবে যে মানুষের মধ্যে এই ক্ষমতাটা কী করে এসেছিল। অ্যাকচুয়ালি সুভাষচন্দ্রকে অনুপ্রাণিত কিন্তু যতটা বিবেকানন্দ করেছিল, তার থেকে বেশি অনুপ্রাণিত করেছিল ক্ষুদিরামের মৃত্যু, ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরামের ফাঁসি তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এবং ওই বয়স, তখন ছোট বয়স, সেই বয়সে এত ব্রিলিয়েন্ট ছিলেন যে অনেক কম বয়সে পরবর্তীকালে ভর্তি হয়েছিলেন সেখানে কটকে ভর্তি হয়ে রাবিনসো কলেজেতে। তো মানে যে রেজাল্ট করেছেন সবসময়, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা মহাপুরুষের ছাপ ওনার মধ্যে ছিল। এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। যেরকম তুমি বলছিলে, ওখানে উনি যেখানে থাকতেন সেটা চারপাশে প্রশাসনিক ভবন, এবং সাধারণভাবে যেটা বলা হয়, একেবারে শেষ দিন গুপ্তার ঘাটে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং গুপ্তার ঘাটে তার শেষকৃত্য পালন করা হয়, অন্তিম সংস্কার করা হয়। সেটাও একদম ক্যান্টনমেন্টের গায়ে লাগানো একটা জায়গা, আর্মি ক্যান্টনমেন্টের গায়ে লাগানো জায়গা। শোনা যায় কেউ কেউ বলেন সেদিন নাকি তোপধ্বনি হয়েছিল ইত্যাদি প্রভৃতি। তোমার কি মনে হয় এটাও স্মোক স্ক্রিন ছিল? তুমি যেটা জিজ্ঞেস করছো, এই প্রশ্নটাতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ
এই জায়গাটাতে তুমি প্রশ্নের যে লাস্টে যেটা ছাড়লে আমি সেটাই মনে করি, কারণ অসঙ্গতি ভরে ভরে, ওখানে অসঙ্গতি ভরে ভরে। কিরকম? কারণ দেখো, ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা শ্রেণী বলেন তার মৃত্যু হয়েছিল সেদিন, যেমন ধরো শক্তি সিংজি, ব্যানার্জি পরিবার, ডক্টর তোমার পর্যন্ত সেটা বলেছেন। এতগুলো লোক যারা সেখানে উপস্থিত ছিলেন তারা সেগুলোকে বলছেন যে তিনি, আরও অনেকে ছিলেন যাদের মিট করিনি, তারা অনেকে বলেছেন তারা মারা গেছেন। কিন্তু আরপি মিশ্রা তার একটা বক্তব্য, সেখান থেকে এই জল ঘোলাটা শুরু হলো যে ও তো অন্য কারো বডি ছিল। তো যারা এটা দাবি করছেন যে অন্য কারো বডি ছিল, অনেকের বক্তব্য যে বডিটা কোথা থেকে এলো, আমরা তো ওখানে উপস্থিত ছিলাম, ওখানে বডিটা অন্য কারো হলে আমরা দেখতে পারতাম না। এমনকি এটার আমি কিছু রহস্য উন্মোচন করতে পারবো আগামী দিনে, আমি এটা নিয়ে কাজ করছি। তবে সেই দিনের ওই ঘটনাটাতে একটা ব্যাপার বুঝতে হবে যে দেখো, গুপ্তার ঘাট ওই জায়গাটা কিন্তু অনেকেই বলে ওখানে তো দাহ করা হয় না, তাহলে ওখানে কেন করা হলো? ওটাই তো স্বাভাবিক না, যেখানে দাহ করা হয় না ওখানে আড়ালে আবডালে করবে, খবরটা যাতে না বাইরে আসে, এবারে নির্দেশ ছিল। এবং তারা তোপধ্বনিটা কেন দিয়েছিল? বিষয়টা হচ্ছে ব্যানার্জি পরিবারের যারা ওখানে ছিলেন, বিশেষ করে প্রিয়ব্রত ব্যানার্জি, উনি তো পুরো বিষয়টার মধ্যে ছিলেন, উনি তো জানতেন বিষয়টা, উনি তো দেখেছিলেন, তাহলে উনি কেন আরপি মিশ্রা এত পরেই বা বললেন কেন? এবং এইখানে যারা যারা ছিলেন তারা কেউ জানেনি সেই সময়, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যেতে না। আচ্ছা, আগে থেকে কি করে বলতে পারেন যে তিনি মারা যাবেন? ওই দিনকে এসো না, এটা কি করে জানলেন যে ওই দিনকে আসবে না? আগের থেকে তো সবাইকে বলে দেওয়া হয়েছে। আগে থেকে সবাইকে বলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, যে ওই দিন আসবে না। আচ্ছা, তাহলে এই এসোনাটা আগের থেকে কি করে জানতে পারলো যে ওই দিনই ঘটনাটা ঘটবে? তার মানে কি ওরা স্যাঙ্গুইন ছিল যে ওই দিনই ঘটনাটা ঘটবে? কেউ কি মৃত্যু প্রেডিক্ট করতে পারে না কিভাবে? তুমি অনেক কথা বলতো যে মহাপুরুষরা আগে থেকে জানে, সেটা অন্য প্রসঙ্গ। না, ইচ্ছা মৃত্যু ইত্যাদি কনসেপ্ট আছে, মানছি, কিন্তু কিন্তু আগে থেকে বলে দেওয়া হয়েছিল এদেরকে যে এই পবিত্র মন রায়টা এদের যে না, তোমরা আসবে না কেউ। তো আমার মনে হয় এটা পুরোটা একটা প্ল্যান ছিল, এবং সে কারণেই আরপি মিশ্রার পরিবার আমার সাথে মিট পর্যন্ত করতে চান। ও আচ্ছা, আমি ডক্টর আরপি মিশ্রার জায়গা থেকে মনে করি ডক্টর মিশ্রা নিজের শেষ দিন পর্যন্ত নিজের ট্রিবিউটটা উনি দিয়ে গেছেন, যন্ত্রগুপ্তির যেটা কথা রেখেছেন, ওনাকে বলেছিলেন যেটা বলা যাবে না। বাকি তারা অনেকে ছুটতে ছুটতে এসে বলছেন দেখেছি, আমার কোনো বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ ওখানে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা এরম কেউ কথা বলেননি। আর যদি উনি ওটা না হতেন তাহলে তো আরও অনেকে ছিল যারা ওখানে উপস্থিত, তারা তো ওগুলো দেখতো, বলতো, তারা তো পরবর্তীতে সে নিয়ে কথা বলতো। যাওয়া লাইট বন্ধ করে দিল, তারপরে নাকি সেখানে চাদর ফাদর দিয়ে ঢেকে ফেকে দিয়েছিল। তারপরে এবার অনেকে বলছেন যে ওখান থেকে লাইট বন্ধ করে দিয়েছে, উনি চলে গেছেন, বেরিয়ে গেছেন। এবার আমার গল্প হচ্ছে যে দুটো বাট, এক হচ্ছে ওই দিনকে আসবেন, এটা কী করে বললো? এটা তাহলে কি মানে উনি বেরিয়ে যাবেন বলে এটা জিনিসটা হয়েছিল? এটা একটা যেমন সন্দেহের জায়গা। আবার মৃত্যুর পরে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা জিনিসটা নিয়ে কেন প্রতিবাদ করলেন না? এই দুটো জায়গার ডাইসি আমার কাছে। আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি কিন্তু জানি না যে কি ঘটেছে, কারণ আমি প্রথমেই এটাকে মানে পাস করে দিই। এখন কি ঘটেছে কি ঘটেনি তার থেকে বড় কথা, এই ব্যাপারটা কিন্তু 1945-এর 1985-এর 16th সেপ্টেম্বরের পর আর কোনোদিনও উত্থাপিত হয়নি। সেটার পর কিন্তু আর কোথাও কোনোদিনও শোনা যায়নি যে ওনাকে দেখা গেছে। কোথায় উবে গেলেন নাকি? কোথাও না কোথাও তো ছিলেন, কেউ না কেউ তো একটা কথা তো বলতেন, কিচ্ছু কেউ বললেন না কেন? এবার এই প্রত্যেকটা কথা হেয়ার্সের মধ্যে দিয়ে আসছে, তো এখানে কোথাও অসঙ্গতিগুলো ঘুরে ঘুরে আসছে। বাট আমি শক্তি সিংজিকে জিজ্ঞেস করেছি বা অশোক টন্ডন, এরা সবাই মনে করেন যে ওদিন উনি মারা গেছিলেন। মোস্ট অফ দ্য পিপল মনে করেন মারা গেছেন। একটা শ্রেণী যারা জয়শ্রীর পার্ট, তারা মনে করেন না, যেমন তারা বিবাহ মানেন না, মনে করেন তার বিবাহ হয়নি, তাদের বিভিন্ন তথ্য দিয়ে তারা এটা বলেছেন, ভগবানজি মানতেন না। প্লাস তারা এটাও মনে করেন না যে ওদিনকে তার মৃত্যু হয়েছে। এবার তার পেছনে সত্যি কি মিথ্যে এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না, এটা নিয়ে আমি এখনো স্যাঙ্গুইন নই। মানে আমি এটা নিয়ে পডকাস্ট করেছি, কিন্তু আই এম নট শিওর কী হয়েছিল, জানি না। চন্দ্র বোসের সঙ্গে তোমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল
কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, একসঙ্গে আন্দোলন করেছো। চন্দ্র বোসের থেকে তুমি কোনো বিশেষ তথ্য পেয়েছো নেতাজি সম্পর্কে? যে লোকটা বলে যে আমার দুটো ঘটনা শোনো, যে লোকটা বলে যে নেতাজির নাকি ওই যে যে ঘড়িটা পাওয়া গেছিল রোলেক্স। রোলেক্স আগুনে পোড়া, ওটা নাকি অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছিল, পরে নাকি ল্যাব টেস্টে বেরিয়ে গেছে। ওকে, সেই লোকটা আজকে নেতাজি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে বিশেষ কোনো একটা ওরা কি পেয়েছে, তা থেকে নাকি ওরা জানতে পেরেছে। আমি ওনাকে একদিন ফোন করেছিলাম, উনি আমাকে বললেন হ্যালো বলুন, ইউ আর গুমনামিস্ট। না হঠাৎ করে কি হলো রে বাবা, আমি গুমনামিস্ট আবার কি জিনিস। আমি তারপর থেকে ওনাকে আর ফোন করি না, উনিও আমাকে করেন না। কেন দেখো, আমি এইসব ভুলভাল জিনিসটার মধ্যে নিজেকে ঢোকাতে চাই না। ওনাদের লাইফে অনেক এজেন্ডা ফেজেন্ডা আছে, মানে উনি যেখানে যান, ওনার নাম চন্দ্র বোস, কিন্তু উনি যেখানে যান সেখানে সূর্য ডুবে যায়। উনি বিজেপিতে ছিলেন, বিজেপি কিছু হয়নি, যে তৃণমূলে গেলেন তৃণমূল হেরে গেল, এখন আমার তৃণমূলও ছেড়ে দিয়েছে কদিন আগে শুনলাম। তো ওনাকে নিয়ে আমি কী বলবো বল। না, তোমার এই থিওরিটা নিয়ে তোমার কি মতামত? মানে জয়শ্রী যেটা মনে করে তুমিও কি সেটাই মনে করো যে জয়শ্রী কি মনে করে আমি জানি না। তুমি কি মনে করো? আমি অনেকবার আমাদের নাগবাবুর ইন্টারভিউ করতে চেয়েছিলাম। ওনার ভাই আমার খুব কাছের মানুষ, আমার টিচার। আমি ওনাকে বলেছিলাম বহুবার, কিন্তু উনি আমাকে ইন্টারভিউ দেননি। উনি বলছেন যে এগুলো বলা যাবে না সবার সামনে, কিন্তু উনি সিনেমাতে বলছেন, উনি নিজের সেমিনারে নিজেদের মধ্যে বলছেন। আমার মনে হয় যে আমার বৃহত্তর প্ল্যাটফর্মটাকে উনি ভয় পেয়েছেন সামহাউ, আই ডোন্ট নো। এবং আমি মনে করি যে ওই মহামানব আসে যে বইটা, তার মধ্যে অনেক জায়গায় কিছু কিছু অসঙ্গতি আছে, কোথাও কোথাও হয়তো এদিক ওদিক ঢোকানো আছে, সমস্ত ভগবানজির কথা নয়। আমার ব্যক্তিগত মনে হয় এটা। কারণ যে দেখো, এটা তো আমার মনে হওয়া, আমি তো বলছি না যে এটা ঠিক এটাই হয়েছে। যারা ধরো চারণিক লিখেছেন, বিশেষ করে এইটা নিয়েও বিতর্ক আছে, চারণিক কে। বাট এই চারণিকের ঘটনার মধ্যে আমি যাচ্ছি না এইসব বিতর্কের মধ্যে। বাট সুনীল কৃষ্ণগুপ্ত নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমার নামে কেস করার হুমকি দিয়েছিল। এবং ভগবানজির নিজেদের লোকেদের মধ্যেই ক্ল্যাশেস ছিল, কে সবচেয়ে কাছের। এই বলতো আমি কাছের, বলতো আমি কাছের, এরা একটা লড়াই করতো। কেউ কিন্তু মানুষ হিসাবে বা স্বাধীনতা সংগ্রামী হিসাবে ছোট নয়, ওনার সান্নিধ্য পাওয়ার জন্য নিজেদের লড়াই করতেন। সেটা খুব স্বাভাবিক, মানে একজন নেতার কে কাছের মানুষ হবে, আর সেটা নিয়েই মারামারি থাকে। কিন্তু সেখানে সেই মারামারি করতে গিয়ে সমর গুহকে ফাঁসিয়ে দিয়েছিল। সমর গুহকে প্ল্যান করে একটা মর্ফ ছবি সমর গুহ দেখিয়েছিল কলকাতা প্রেস ক্লাবে, যে এটা গুমনাই বাবার ছবি, এবং সেটা ছিল শরৎ বোসের মুখ আর সুভাষ বোসের দেহ। সেটা নিয়ে যখন সমর গুহ দেখালেন, পুরো মানে মার কাট হয়ে গেল ব্যাপারটা, এবং ভগবানজি তারপর থেকে ওকে নাকি আর অ্যালাউ করেনি, শুনেছি, জানি এটা সত্যি কিনা। কিন্তু সমর গুহ আর খুব একটা সেইভাবে আর সামনে দেখিনি ওনাকে, মানে দেখা যায়নি বলে ধারণা করা। বাট এটা তো ভেতর থেকেই করিয়েছিল। এখন এই ব্যাপারটা আমি দেখো, আমি ওনার সম্মানীয় ব্যক্তিত্ব, আমি ওনাদের সম্পর্কে কিছু বলতে চাই না। কিন্তু আমি যখন ওনার ভাইয়ের ইন্টারভিউ করতে গেছিলাম, তখনও বিজয়বাবু বলে দিয়েছেন যে কুণাল খেলাও করবে না বা বেশি কিছু বলবে না। আই ডোন্ট নো ওয়াই, কারণ আমি তো কি মানে আমি কি ভূত বাঘ না, এটা কেন বললেন বিজয়বাবু জানি কেন। আমি ওনাকে কোনোদিন অশ্রদ্ধা করে কোনোদিন কিছু বলিনি, কিন্তু উনি আমাকে কোনো দিন আমাকে দেবেন না ইন্টারভিউ, বা আমাদের মতন যারা তাদের দেবেন না। উনি খুব নিজের সার্কেলের মধ্যে কথা বলেন। ওনার ওয়ার্কিং থিওরিটা কি? বিয়েটা ওনারা মানেন না। দেখো, উনি তো ভগবানজির সান্নিধ্য পেয়েছেন বলে জানা যায়, আমি সেই জন্য ওনার থেকে করতে গেছিলাম। জয়শ্রীর ভেতরে আমি কাজ করতে গেছিলাম। আমি TV9 একটা জয়শ্রী প্রকাশনী নিয়ে একটা কাজ করেছিলাম। জয়শ্রী সম্পর্কে জানা উচিত আমার মনে হয়, কারণ জয়শ্রী তো লীলা রায়ের। এবং জয়শ্রী নামটা কার দেয়া জানো? না, রবীন্দ্রনাথের। ও তাই? হ্যাঁ, এবং জয়শ্রী যখন তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি বিপ্লবী সংগঠনগুলোকে উজ্জীবিত করার জন্য, সেই সময় যখন আমাদের ঈশের ঘটনাটা ঘটলো, আমাদের মাস্টারদা সূর্য সেনের ওই জালালাবাদ পাহাড়ের ঘটনা, সেই সময় কিন্তু মাস্টারদা সূর্য সেনকে গোটা সমাজে আতঙ্কবাদী বলা হতো, উগ্রপন্থী। হ্যাঁ, ব্রিটিশরা সেটা রটিয়ে দিয়েছিল। এবং দেখো, তুমি না এগুলো বলতে গেলে তোমার পডকাস্ট শেষ হবে না। তখনকার দিনে কাকা স্বাধীনতা সংগ্রামী ছিল, এরকমই তো বলতো না, কাকা ও জীবনে কিছু হবে না, একটা শাল গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, দাঁড়িয়ে তাম্রপত্র আছে, মাঝে মাঝে আসে আবার চলে যায়, বাড়িতে ছোট ছেলে, একদম কেউ মেয়ে ফেয়ে দেবে না। ওইসব লোকগুলো ছিল তখন সমাজের স্বাধীনতা সংগ্রামী, পছন্দ করতো না কেউ। সিভিল সোসাইটি তাদেরকে মনে করতো
কি বলতো বলো তো, এরা হচ্ছে স্বদেশী করে। স্বদেশী আর স্বদেশী করাটা এক ধরনের ওয়ার্থলেসদের কাজ। ব্রিটিশের দাসত্ব এদের কাছে ছিল একটা গর্বের বিষয়। ব্রিটিশের চাকরি, স্বদেশী করা ভুলভাল লোক। তো এই স্বদেশী করা লোকেদেরকে সমাজে খুব খাটো চোখে দেখা হতো। লীলা রায় সেখান থেকে কিন্তু তাদেরকে উজ্জীবিত করার জন্য এই সংগঠনটা তৈরি করেছিলেন আড়ালে আড়ালে, এবং জয়শ্রীকে বহুবার বন্ধ করেছে ব্রিটিশরা। পরবর্তীকালে লীলা রায়ের জীবনটা শেষ হয়েছে এই ভগবানজি নিয়ে ভাবতে 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 স্ট্রোক করে গেছিল। এবার অ্যাকচুয়ালি বিজয়বাবু ওনার সাথে পিসির কাছে বড় হয়েছেন, তো বিজয়বাবু সে কারণে সান্নিধ্য পেয়েছিলেন ভগবানজির, এবং গিয়েওছেন। ভগবানজির লেখাতে বিজয়বাবুর নাম আছে। ও আচ্ছা, মানে সত্যি সত্যি দেখেছেন আর কি। হ্যাঁ, মানে উনি নাম আছে ভগবানজির লেখাতে, আমি দেখেছি। এবং বিজয়বাবু অনেক কিছু জানেন, কিন্তু আমি সেই হিসাবে ওনাকে একজন ব্যক্তি, উনি যিনি এরকম একটা মানুষের শ্রদ্ধেয় মানুষের সান্নিধ্য পেয়েছেন, বা উনি নিজেও একজন সিনিয়র ব্যক্তিত্ব, অনেক কিছু জানেন, তো সেই হিসাবে ইন্টারভিউ করতেছি। বাট উনি আমাকে বলে দিয়েছেন যে ও না, ও কুণালকে অ্যালাউ করা হবে না। এটা আমি জানি না ভাই, আমি তোমাকে পডকাস্টে বললাম আমার খারাপ লাগার জায়গা থেকে। বাট আমি যখন TV9 ওই ইন্টারভিউটা করেছিলাম জয়শ্রী প্রকাশনীর পুরো, তখন কিন্তু ওদের খুব ভালো লেগেছিল, এবং সেটা ওরা বলেছিল যে খুব ভালো কাজ। এবার এই যে একটা শ্রেণী আছে যারা নেতাজিকে নিয়ে কিছু বলবো না, রহস্য রেখে দেবো, এই জটিলতা না চারিদিক দিয়ে বসে আছে। কেউ মনে করে আমার বাবা, আমার একদম পৈতৃক সম্পত্তি, বাবা দাদু জেঠু সবার মিলিয়ে আমরা একবারে পৈতৃক সম্পত্তি হিসাবে নেতাজিকে ধরে রেখেছি। আরে এরকম একটা ব্যাপার চলছে। নেতাজি নিয়ে কাজ করতে যাও, বাবা কত কামালেন, আপনার বইটা তো ভালোই ব্যবসা করে, যে প্রচুর টাকা কামাচ্ছেন, আপনি তো নেতাজিকে বিক্রি করে ভাই ইনকাম করছেন। আরে করে দেখা না, এই কাজটাই করে দুটো পয়সা ইনকাম করে অন্তত এই কাজটা কর, তাহলে দুটো লোক তো কিছু জানতে পারবে। আমি এদেরকে একটা প্রশ্ন করি, ভাই সামবেনিকাল যখন বোস ওই সিনেমাটা বানিয়েছিলেন, ফরগটন হিরো বানিয়েছিল, একতা কাপুর যখন বোস ডেড অ্যালাইভ বানিয়েছিল, সৃজিত মুখার্জি যখন গুমনাই বানিয়েছিল, তোমরা কি বিনা পয়সা দেখেছিলে? এমনকি যে বইগুলো শৈলেশ দে থেকে শুরু করে একটার পর একটা লেখা হয়েছে, তোমরা কি বিনা পয়সায় পেয়েছো? তো তোমাদের তখন কিছু মনে হয় না? আজকে হঠাৎ করে আমাদের মতন লোকেরা কাজ করলে মনে হয় আপনারা ইনকাম করছেন। আরে ইনকাম করাটা তো একটা বেসিক জায়গা। একটা কাজ করলে তার পারিশ্রমিক হয়, তো মানুষটা কাজটা করবে কোন ইন্টারেস্টে, তার সবকিছু সে দিয়ে দেবে। তোমরা বাবু চাকরি বাকরি করবে, দারুণ জীবন কাটাবে, রাত্রিবেলা ওখানে পাঞ্চিবাদে যদি ইউটিউবটা দেখবে, আর যে ইউটিউবটা করছে সে লোকটা ভাই সবকিছু ছেড়ে ছুড়ে কাজ বাজ পয়সা ফয়সা ইনকাম করবে না, সে শুধু কাজ করে যাবে তোমাদের জন্য। এটা হয় নাকি? সোসাইটিতে তুমি কাদেরকে দেখছো তোমরা? একটা আজাদিন ফৌজে যে চাকরি করেছিল সেও ভাই পেনশন পেত, তাকেও স্যালারি দিতে হয়েছে সুভাষচন্দ্রকে, এমনি এমনি হয় না। পারিশ্রমিক, আজকে যে সোলজার দেশের জন্য লড়াই করে তার স্যালারি আজকে অনেক অনেক বেশি, কারণ সে দেশের জন্য প্রাণ দেয়। রাইট। এবং মানে আমি ইউটিউবেই দেখেছি বেশ কয়েকজন কুণাল, মানে আজাদিন বাহিনীতে তারা ছিলেন, বয়স্ক নুব্জ, পাঞ্জাবের ভদ্রলোক, অমৃতসরের ভদ্রলোক। এর মধ্যে একজন ফেক আছে, আমি প্রথমে বলে দিলাম, কলকাতায় আজকাল খুব ভাইরাল হচ্ছে। আমি নাম বলছি না, আমি পাঞ্জাবের বলেছি, এই লোকটা কিন্তু নেতাজির কোনো সঙ্গে যোগাযোগ কোনোদিনও করেনি। পাঞ্জাবের ভদ্রলোক, মানে প্রচন্ড বয়স, নুব্জ হয়ে গেছেন, আজাদিন ফৌজের ইউনিফর্ম পরেছেন, এবং মানে ওই দিনটা এখনো, মানে নেতাজি বলতে মানে ওই প্যাশনটা দেখে তুমি বুঝতে পারবে না এই লোকটা হি ইজ নট ফেকিং। মানে ওকে যদি নেতাজি আজও এসে বলেন এই তুই গিয়ে ওখানে গিয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়, ঝাঁপিয়ে পড়বে। যে লোকটা এই লেভেলে সারা ভারতবর্ষকে উদ্বুদ্ধ করেছিল। ওই যে তোমাকে একটা ঘটনা বলি, এর আগেই আমি একটা পডকাস্টে বলছিলাম, ঘটনাটা এরকম যে সুভাষ বোস নামটা না এটা কোনো সামান্য নাম নয়। নেতাজি 1941 আগে যত কাহিনী দেখবি সব সুভাষ বোস, তখন নেতাজি হয়নি। নেতাজি যখন অন্তর্ধানের সময় কাবুল গেলেন এবং উত্তমচাঁদ মালহোত্রার সঙ্গে তিনি দেখা করলেন, তার বাড়িতে গেলেন, ভগৎরাম তলওয়ার তাকে নিয়ে গিয়েছিল। ভগৎরাম তলওয়ার যখন উত্তমচাঁদ মালহোত্রাকে বলছে যে কমরেড একজনকে নিয়ে এসছি, তোমার এখানে শেল্টার দিতে হবে, তো তাই উত্তমচাঁদ মালহোত্রা তাকে বলেছিল যে এত গোপনীয়তা কেন, এমন ভাব করছো যেন বোসকে নিয়ে এসছো। তো বলছে কমরেড বোসকেই নিয়ে এসছি। কি বলছো তুমি, আমার বাড়িতে বোসকে নিয়ে এসছো? কোথায় রাখবো বোসকে? সুভাষচন্দ্র বোস, মানে ধরো বলতে নেই, আজকের ডেটে যদি তোমার সামনে সুভাষচন্দ্র দাঁড়াতে তুমি কি করতে, কি প্রশ্ন করতে? পডকাস্ট করতে পারতে? একটাও প্রশ্ন করে তোমার মুখে আসতো?
সেই হাঁটু ফাটু লোকটা কেঁপে। সেদিনকে যখন ওর বাড়িতে ওকে রাখে, ওর বউ দিনের পর দিন এই কাকে নিয়ে এসছে একটা, কাকে না কাকে ঘরের মধ্যে রেখেছে, তুমি কালকে কে পুলিশ আসবে কি আসবে, তুমি জানো কে আমাদের বাড়িতে এসছে, তুমি এরকম কথা বলছো? নেতাজি সুভাষচন্দ্র বোস। এই কথা শোনার পর দুটো বাচ্চাকে নিয়ে গেছিলেন ওনার কাছে, বলেছিলেন আপনি শুধু একটু মাথায় হাত রেখে দিন, এদের আর কিচ্ছু চাই না, আপনার স্পর্শ যদি একবার এই দুজন পায় না আমার জীবন সার্থক হয়ে যাবে, আর কিচ্ছু চাই না, আপনি আমার বাড়িতে পা রেখেছেন আমি। তারপর ব্রিটিশ পুলিশ যখন পরবর্তীকালে জানতে পারে দুজনকে যে কি কি কষ্ট দিয়েছিল, বরফের সাথে বেঁধে পিটিয়েছিল, এরকমও কষ্ট পেয়েছে ওরা। তখনকার দিনে পেছন দিক দিয়ে রুল ঢুকিয়ে দিত। তুমি ভাবো যে এইসব মানুষগুলো কত বড় আদর্শ না পেলে এইভাবে কষ্ট সহ্য করবে, মুখ খুলবে না। এবং সেই সময় নেতাজি গোটা দেশের কাছে একটা আইকন ছিলেন। নেতাজি যে কি ছিলেন সেটা আজকের ডেটে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না। ঠিক কথা। আমি পুরোটা কাজ করতে গিয়ে এটাই বুঝেছি যে আমি একজন ভগবানকে নিয়ে কাজ করি। ক্যা বাত, অসাধারণ। কুণালের সঙ্গে কথা বলতে বলতে যেটা বুঝতে পারছি, ওর পরের বইটা বেরোনোর পর আবার ওকে ধরতে হবে, জোর জবরদস্তি করে নিয়ে আসতে হবে। এই স্বাধীনতা দিবসের সময় যে পর্ব আমরা করলাম, কুণাল এর আগেও বিভিন্ন জায়গায় কথা বলেছে, আজকেও কথা বলল। ওর যে আদর্শ নিয়ে ও চলছে সেই আদর্শটার প্রতি আমার শ্রদ্ধা রইল, আর আপনাদের প্রতিও একটা অনুরোধ রইল। আসুন এই স্বাধীনতা দিবসের সময় আমরা সবাই মিলে ভারতবর্ষের সেই বীর সন্তানকে শ্রদ্ধা করি, স্মরণ করি, এবং তার জীবনের যে রহস্য, অকারণ রহস্যাবৃত হয়ে রয়েছে, সেই রহস্য উন্মোচিত হোক, আমরা সেই দাবি জানাই। আর যে সমস্ত কি বলবো মনুষ্যেতর মানুষ, মনুষ্যের তুলনায় ইতর মানুষজন তাকে নিয়ে বিবিধ কুৎসায় নিমগ্ন, আমি তো তাদের মাথায় বজ্রাঘাত হোক বলতে পারবো না, কিন্তু ঈশ্বর তাদের সুবুদ্ধি দিন, সুমতি দিন, এটুকুই কামনা করি। সবাই খুব ভালো থাকবেন। কুণাল, অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই 1947 সালের 15 আগস্টটাই এসেছিল এই মানুষটার জন্য, এবং ইতিহাস সেটা সাক্ষী রাখে। আগামী দিনে ইতিহাস কতটা মনে রাখবে সুভাষচন্দ্রকে আমি জানি না, কিন্তু একটা কথাই বলি, যারা নেতাজির অপমান করছেন তারা যদি এক মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস করে থাকেন তাহলে তারা জেনে রাখুন তারা পাপ করছেন।